আসসালামু আলাইকুম। স্টার্ট এডু চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন সম্পর্কে জানব এবং এসপিএসএস ব্যবহার করে কিভাবে সিম্পল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস করতে হয় তা শিখব। যখন একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানের ভিত্তিতে একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান প্রেডিক্ট করা হয় তখন তাকে সিম্পল লিনিয়ার রিগ্রেশন বলা হয়। অর্থাৎ সিম্পল লিনিয়ার রিগ্রেশনে একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান ব্যবহার করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান প্রেডিক্ট করা হয়। ডাটা বিশ্লেষণের মাধ্যমে একটি রিগ্রেশন মডেল তৈরি করা হয় এবং এই মডেলের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানের ভিত্তিতে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্ভাব্য মান প্রেডিক্ট করা হয়। সিম্পল লিনিয়ার রিগ্রেশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ও ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উভয় ভেরিয়েবলই কন্টিনিউয়াস ভেরিয়েবল হতে হয়। যে ভেরিয়েবলের মান প্রেডিক্ট করতে চাই তাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়, আর যে ভেরিয়েবলের সাহায্যে প্রেডিক্ট করা হয় তাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। রিগ্রেশনের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আউটকাম ভেরিয়েবল বা টার্গেট ভেরিয়েবলও বলা হয় এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রেডিক্টর বা এক্সপ্লানেটরি ভেরিয়েবলও বলা হয়। সিম্পল লিনিয়ার রিগ্রেশনের মডেল হলো y hat equal to beta naught plus beta 1 x1 plus epsilon। এখানে y hat হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা আউটকাম ভেরিয়েবল। স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে y hat হলো মডেলের মাধ্যমে পাওয়া প্রেডিক্টেড ভ্যালু বা এস্টিমেটেড ভ্যালু। বিটা নট হলো কনস্ট্যান্ট ভ্যালু বা ইন্টারসেপ্ট ভ্যালু। বিটা 1 হলো স্লোপ, অর্থাৎ x এর প্রতি একক বৃদ্ধির জন্য y এর কত একক বৃদ্ধি পায় তা প্রকাশ করবে। x1 হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা প্রেডিক্টর ভেরিয়েবল এবং অ্যাপসিলন হলো ইরর টার্ম, অর্থাৎ রেসিডুয়াল। কোন কোন সিচুয়েশনে সিম্পল লিনিয়ার রিগ্রেশন করতে হয় তা দুইটি উদাহরণের মাধ্যমে জেনে নেই। ধরুন একটি প্রতিষ্ঠান জানতে চায় একজন সেলস পারসনের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তার মান্থলি সেলস অ্যামাউন্টকে কতটা প্রভাবিত করে। সাধারণভাবে ধারণা করা হয় যে একজন সেলস পারসনের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স যত বেশি হবে তার মান্থলি সেলস অ্যামাউন্ট তত বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এই ধারণার ভিত্তিতে প্রতিষ্ঠান একজন সেলস পারসনের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ব্যবহার করে তার মান্থলি সেলস অ্যামাউন্ট কত হবে তা প্রেডিক্ট করতে চায়। এই উদ্দেশ্যে 110 জন সেলস পারসনের উপর একটি গবেষণা পরিচালনা করা হলো। ওই 110 জন সেলস পারসনের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ও মান্থলি সেলস অ্যামাউন্ট এর তথ্য সংগ্রহ করা হলো। যেহেতু গবেষণার উদ্দেশ্য হলো মান্থলি সেলস অ্যামাউন্ট প্রেডিক্ট করা, তাই এখানে মান্থলি সেলস অ্যামাউন্ট হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে মান্থলি সেলস অ্যামাউন্ট ও ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স উভয়ই কন্টিনিউয়াস ভেরিয়েবল, তাই ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের ভিত্তিতে মান্থলি সেলস অ্যামাউন্ট প্রেডিক্ট করার জন্য সিম্পল লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে রিগ্রেশন মডেল হবে y hat equal to beta naught plus beta 1 x1, অর্থাৎ আমরা y hat কে পরিবর্তে বলতে পারি প্রেডিক্টেড মান্থলি সেলস অ্যামাউন্ট ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা 1 এবং x1 এর পরিবর্তে আমরা এখানে বলতে পারি ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। আমরা আরেকটি উদাহরণ দেখি। ধরুন একটি শিক্ষা প্রতিষ্ঠান জানতে চায় একজন শিক্ষার্থীর স্টাডি আওয়ার্স, অর্থাৎ সে কতক্ষণ পড়াশোনা করছে তার উপর তার প্রাপ্ত জিপিএ অর্থাৎ গ্রেড পয়েন্ট অ্যাভারেজকে কতটা প্রভাবিত করে। সাধারণভাবে ধারণা করা হয় যে একজন শিক্ষার্থী যত বেশি সময় পড়াশোনা করবে তার জিপিএ তত বেশি হওয়ার সম্ভাবনা থাকে। শিক্ষা প্রতিষ্ঠান একজন শিক্ষার্থীর স্টাডি আওয়ার্সের তথ্য ব্যবহার করে তার জিপিএ প্রেডিক্ট করতে চায়। এই উদ্দেশ্যে 300 জন শিক্ষার্থীর ওপর একটি গবেষণা পরিচালনা করা হলো। প্রত্যেক শিক্ষার্থীর স্টাডি আওয়ার্স এবং প্রাপ্ত জিপিএর তথ্য সংগ্রহ করা হলো। যেহেতু গবেষণার উদ্দেশ্য হলো স্টাডি আওয়ার্সের উপর ভিত্তি করে শিক্ষার্থীর জিপিএ প্রেডিক্ট করা, তাই জিপিএ হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং স্টাডি আওয়ার্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
এই উদাহরণের ক্ষেত্রে রিগ্রেশন মডেল হবে প্রেডিক্টেড জিপিএ ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা 1 ইন্টু স্টাডি আওয়ার্স। সিম্পল লিনিয়ার রিগ্রেশনের 6টি গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশন রয়েছে। প্রথম অ্যাজাম্পশনটি হলো ডিপেন্ডেন্ট ও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উভয়ে কন্টিনিউয়াস ভেরিয়েবল হতে হবে। ডিপেন্ডেন্ট ও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটির মধ্যে লিনিয়ার রিলেশনশিপ থাকতে হবে। রেসিডুয়ালগুলো একে অপরের থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, অর্থাৎ রেসিডুয়ালগুলোর মধ্যে অটো কোরিলেশন থাকা যাবে না। রেসিডুয়ালের ভ্যালুতে কোনো এক্সট্রিম আউটলায়ার থাকা যাবে না। রেসিডুয়ালের ভ্যালু নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে। মডেলের প্রেডিক্টেড ভ্যালু এবং অ্যাকচুয়াল ভ্যালুর পার্থক্যকেই রেসিডুয়াল বলা হয়। এবং ষষ্ঠ অ্যাজাম্পশনটি হলো হোমোস্কাডাস্টিসিটি মেইনটেইন হতে হবে। আসুন ডাটা সেটে চলে যাই। আমরা প্রথম যে উদাহরণটি দেখলাম 110 জন সেলস পারসনের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তার সেলস অ্যামাউন্ট কত হবে তা প্রেডিক্ট করা। এই উদাহরণের মাধ্যমে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিসটি করব। আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে এই টিউটোরিয়ালে ব্যবহৃত ডাটা সেটের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে তা ডাউনলোড করে নিতে পারেন। এখানে 110 জন রেসপন্ডেন্টের কিছু তথ্য আছে, তাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এবং তাদের লাস্ট অ্যামাউন্ট অফ সেলস। আমরা শুরুতেই স্ক্যাটার প্লটের মাধ্যমে এই দুইটি ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা তা চেক করব। এজন্য মেনু বারে গ্রাফসে গিয়ে লিগাসি ডায়লগস, এখান থেকে আমরা যাব স্ক্যাটার বা ডট। সিম্পল স্ক্যাটার সিলেক্ট করাই আছে, আমরা ডিফাইন দিয়ে দিব। এখানে দেখার সুবিধার্থে রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে ভ্যারিয়েবল নেমস করে নিব। যেহেতু এক্সপেরিয়েন্স এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই আমরা এটিকে এক্স এক্সিসে এবং লাস্ট সেলসকে আমরা ওয়াই এক্সিস অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বক্সে পাঠিয়ে দিব। দিয়ে আমরা যদি ওকে দিয়ে দেই তাহলে আউটপুটে স্ক্যাটার প্লটের মধ্যে আমরা দেখতে পারবো এই ভেরিয়েবল দুটির মধ্যে লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা। আরও সহজভাবে বোঝার জন্য আমরা এই গ্রাফের উপর ডাবল ক্লিক করব। এই দেখুন এখানে আছে অ্যাট ফিট লাইন অ্যাট টোটাল। আমরা যদি এখানে ক্লিক করে দেই, আমরা এটা ক্লোজ করে দিব। দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি এই দুটি কন্টিনিউয়াস ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ আছে, অর্থাৎ লিনিয়ার রিলেশনশিপের অ্যাজাম্পশনটি মেনটেন হয়েছে। এখন আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের মেইন অংশটা রান করব। এজন্য মেনু বারে অ্যানালাইজে গিয়ে এই দেখুন রিগ্রেশন, এখান থেকে আমরা চলে যাব লিনিয়ারে। এখানে ক্লিক করে আমরা আবার রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে ভ্যারিয়েবল নেমস করে নেই। যেহেতু আমরা সেলস অ্যামাউন্টটা প্রেডিক্ট করতে যাচ্ছি অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাকে আমরা ডিপেন্ডেন্ট বক্সে পাঠিয়ে দিব এবং ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বক্সে পাঠিয়ে দিব। আমরা স্ট্যাটিস্টিক্স বাটনে ক্লিক করে এখান থেকে কনফিডেন্স ইন্টারভ্যালে টিক চিহ্ন দিব এবং ডেসক্রিপটিভসে টিক চিহ্ন দিব। এর পাশাপাশি ডারবিন ওয়াটসন এবং কেস ওয়াচ ডায়াগনস্টিক্সে টিক চিহ্ন দিব। আমরা এই ডারবিন ওয়াটসনের মাধ্যমে দেখতে পারবো রেসিডুয়ালগুলোর মধ্যে অটো কোরিলেশন আছে কিনা এবং কেস ওয়াচ ডায়াগনস্টিক্সের মাধ্যমে দেখতে পারবো রেসিডুয়ালের আউটলায়ার আছে কিনা। আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব এবং প্লটস বাটনে গিয়ে প্রেডিক্টরকে ইন্ডিপেন্ডেন্ট বক্সে এবং রেসিডুয়ালকে ওয়াই অর্থাৎ ডিপেন্ডেন্ট বক্সে পাঠিয়ে দিব। এর মাধ্যমে আমরা হোমোস্কাডাস্টিসিটি চেক করতে পারবো। আমরা হিস্টোগ্রাম এবং নর্মাল প্রবাবিলিটি প্লটে টিক চিহ্ন দিব, যার মাধ্যমে আমরা রেসিডুয়ালের নর্মালিটি চেক করতে পারবো। দিয়ে কন্টিনিউ দিয়ে দিব। আমাদের এখানে সব কাজ শেষ। আমরা আরেকবার দেখে নেই স্ট্যাটিস্টিক্স বাটন থেকে কনফিডেন্স ইন্টারভাল, ডেসক্রিপটিভস, ডারবিন ওয়াটসন এবং কেস ওয়াচ ডায়াগনস্টিক এই চারটি টিক চিহ্ন দিব এবং প্লটসে গিয়ে প্রেডিক্টরকে এক্স বক্সে এবং রেসিডুয়ালকে ওয়াই বক্সে পাঠিয়ে দিব। এর পাশাপাশি হিস্টোগ্রাম
এবং নর্মাল প্রবাবিলিটি প্লটে টিক চিহ্ন দিব, দিয়ে কন্টিনিউ দিয়ে আমরা যদি ওকে দিয়ে দেই তাহলে দেখুন আউটপুট ভিউয়ে আমাদের রেজাল্ট চলে এসেছে। আমরা শুরুতেই এখান থেকে মডেল সামারি এই বক্সে চলে আসব। মডেল সামারি থেকে ডারবিন ওয়াটসনের ভ্যালুকে চেক করব। ডারবিন ওয়াটসনের ভ্যালু 1.5 থেকে 2.5 এর মধ্যে থাকলে বলতে পারবো যে রেসিডুয়ালগুলো একে অপরের থেকে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ রেসিডুয়ালগুলোর মধ্যে অটো কোরিলেশন নেই, যে অ্যাজাম্পশনটি মেনটেন করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ডারবিন ওয়াটসনের ভ্যালু 2.14, অর্থাৎ 1.5 থেকে 2.5 এর মধ্যেই আছে। এই অ্যাজাম্পশনটি মেনটেন হয়েছে। এরপরে আমরা চলে আসব কেস ওয়াচ ডায়াগনস্টিক্স এই টেবিলে। কেস ওয়াচ ডায়াগনস্টিক্স টেবিল থেকে আমরা দেখতে পারবো যে কোনো অবজারভেশন বা কেস এর রেসিডুয়াল ভ্যালুতে কোনো আউটলায়ার আছে কিনা। সাধারণত স্ট্যান্ডার্ডাইজড রেসিডুয়ালের মান -3 থেকে +3 এর বাইরে হলে ওই অবজারভেশন বা কেসটিকে সম্ভাব্য আউটলায়ার হিসেবে ধরা হয়। আউটলায়ার থাকলে এই টেবিলে কেস নাম্বার শো করবে। মনে রাখবেন, আউটলায়ার না থাকলে এই ট্রিটাই আউটপুটে আসবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2টি অবজারভেশন বা কেস নাম্বার আউটলায়ার হিসেবে দেখাচ্ছে, কেননা এখানে স্ট্যান্ডার্ডাইজড রেসিডুয়ালসের ভ্যালু -3 থেকে ছোট এবং +3 থেকে বড়। তবে শুধুমাত্র কেস ওয়াচ ডায়াগনস্টিক দেখে এই দুটি কেস বা অবজারভেশন ডিলিট করা যাবে না। আমরা শুরুতেই চেক করব যে ডাটা এন্ট্রিতে কোনো ইরর আছে কিনা। যদি আমরা দেখি না ডাটা এন্ট্রি আমাদের ঠিকঠাক আছে, তাহলে আমরা আউটলায়ার সহ একবার রিগ্রেশন রান করেছি, আর একবার এই আউটলায়ার দুটি বাদ দিয়ে আর একবার রিগ্রেশন রান করব। দুটি ফলাফলের কোএফিসিয়েন্ট R² সিগনিফিকেন্সের বড় পরিবর্তন হলে বুঝবো যে আউটলায়ারের প্রভাব রয়েছে। শুধুমাত্র তাহলেই আউটলায়ার ডিলিট করব। এর পরবর্তীতে আমরা চলে যাব হিস্টোগ্রামে। হিস্টোগ্রামে আমরা যদি দেখি যে আমাদের এটি বেল শেপ হয়েছে, তাহলে বলতে পারবো রেসিডুয়ালগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড। এছাড়াও নর্মাল পিপি প্লটে ডাটা পয়েন্টগুলো এই ডায়াগোনাল লাইনের কাছাকাছি থাকলেও বলতে পারি রেসিডুয়ালগুলো নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের নর্মালিটি অ্যাজাম্পশনটিও মেনটেন হয়েছে। এরপর আমরা এই স্ক্যাটার প্লটে চলে আসব, যেখান থেকে আমরা হোমোস্ক্যাডাস্টিসিটি অ্যাজাম্পশনটি চেক করতে পারবো। স্ক্যাটার প্লটে যদি ডাটা পয়েন্টগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং নির্দিষ্ট কোনো প্যাটার্ন তৈরি না করে, তাহলে আমরা বলতে পারবো যে হোমোস্ক্যাডাস্টিসিটি অ্যাজাম্পশনটি মেনটেন হয়েছে, অর্থাৎ প্রেডিক্টেড ভ্যালুয়ের সব স্তরে রেসিডুয়ালগুলোর ভ্যারিয়েন্স প্রায় সমান আছে। আমরা যদি এখানে আরেকটু ভালোভাবে দেখতে চাই, দেখুন আমরা অ্যাড ফিট লাইনের টোটাল দিয়ে দিই, ক্লোজ করে এটাও ক্লোজ করে দিলাম। লাইনের উপরে এবং নিচে ডাটা পয়েন্টগুলো সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে আমরা যদি এই স্ক্যাটার প্লটে এরকম ধরনের কোনো শেপ দেখতে পারি, তাহলে কিন্তু আমরা বলবো এখানে হোমোস্ক্যাডাস্টিসিটি অ্যাজাম্পশনটি মেইনটেইন হয়নি। আমাদের মোটামুটি এরকম একটি ছড়ানো ছিটানো গ্রাফ পেতে হবে। সবগুলো অ্যাজাম্পশন আমরা চেক করে দেখলাম। এবার আমরা মেইন ইন্টারপ্রিটেশনে চলে আসব। শুরুতেই আমরা এই মডেল সামারি টেবিলে চলে আসব। মডেল সামারি টেবিল থেকে আমরা শুরুতেই আর এর ভ্যালু দেখব। সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে মডেল সামারি টেবিলের আর এর মান এবং পিয়ারসন কোরিলেশনের মান একই হয়, অর্থাৎ এই আর এর মান ভেরিয়েবল দুটির মধ্যে কোরিলেশন নির্দেশ করে। এরপর আমরা এই R² এর ভ্যালুটি দেখব। R² নির্দেশ করে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেরিয়েশনকে কত % এক্সপ্লেইন করতে সম্ভব। R² এর মানকে 100 দ্বারা গুণ করে % পাওয়া যায়, অর্থাৎ আমরা এখানে 0.918, এখানে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পারবো 91%, অর্থাৎ এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে 91% এক্সপ্লেইন করছে। R² এর মান যত বেশি হয়
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো তত বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেরিয়েশনকে এক্সপ্লেইন করতে পারে, অর্থাৎ রিগ্রেশন মডেলটা তত ভালো ফিট হয়েছে বলে বিবেচনা করা হয়। এর পরবর্তীতে আমরা অ্যানোভা টেবিল থেকে এই পি ভ্যালুটি লক্ষ্য করব। অ্যানোভা টেবিল থেকে রিগ্রেশন মডেলটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা তা যাচাই করা হয়। যদি পি ভ্যালু 0.05 এর থেকে ছোট হয় তাহলে আমরা বলতে পারি রিগ্রেশন মডেলটা সিগনিফিক্যান্ট। আমরা দেখতে পাচ্ছি পি ভ্যালু 0.05 এর থেকে ছোট, তাই আমরা সিদ্ধান্তে আসতে পারি রিগ্রেশন মডেলটা সিগনিফিক্যান্ট। ফাইনালি আমরা এই কোয়াফিসিয়েন্ট টেবিলে চলে আসব। কোয়াফিসিয়েন্ট টেবিল থেকে কনস্ট্যান্ট ভ্যালু এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোয়াফিসিয়েন্ট ভ্যালু পাবো। কোয়াফিসিয়েন্টের ক্ষেত্রে পি ভ্যালু যদি 0.05 এর থেকে ছোট হয় তাহলে আমরা বলতে পারি এই সংশ্লিষ্ট কোয়াফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সিগনিফিক্যান্ট প্রভাব রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কনস্ট্যান্ট ভ্যালুটি সিগনিফিক্যান্ট নয় এবং ইয়ার্স অফ এক্সপেরিয়েন্সের কোয়াফিসিয়েন্ট ভ্যালুটি সিগনিফিক্যান্ট। আমরা মডেলে সব ভেরিয়েবলই নিব, তবে কোয়াফিসিয়েন্টের ক্ষেত্রে যদি কোনো ভেরিয়েবল সিগনিফিক্যান্ট না হয় তবে রিপোর্টিংয়ের সময় অবশ্যই তা উল্লেখ করব। কোয়াফিসিয়েন্টের ক্ষেত্রে প্লাস সাইন বা মাইনাস সাইন থেকে রিলেশনশিপের ডিরেকশন বোঝা যায়, যেমন এখানে উভয়টি পজিটিভ ডিরেকশন। তাই আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বাড়লে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বাড়ে, অর্থাৎ ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স বাড়লে ওই সেলস পারসনের সেলস অ্যামাউন্টও বেড়ে যাবে। এটি যদি নেগেটিভ হতো তাহলে আমরা বলতে পারতাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বাড়লে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান কমে যায়, অর্থাৎ নেগেটিভ রিলেশন। ফাইনালি আমরা এই কোয়াফিসিয়েন্ট টেবিল থেকে এই ভ্যালু দুটি নিয়ে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিটা নট হলো 440.987 এবং ইয়ার্স অফ এক্সপেরিয়েন্সের কোয়াফিসিয়েন্ট হলো এটি। রিগ্রেশন মডেলটাকে একটু এক্সপ্লেইন করি। আমাদের মডেলটা ছিল প্রেডিক্টেড সেলস অ্যামাউন্ট, যেখান থেকে আমরা বিটা নটের ভ্যালু পেলাম এটা এবং বিটা ওয়ানের ভ্যালু পেলাম এটা ইন্টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স যা x1। এই কোয়াফিসিয়েন্ট নির্দেশ করে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটি 1 ইউনিট বৃদ্ধি পেলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গড়ে কত ইউনিট পরিবর্তিত হয়। এই ইকুয়েশনের মাধ্যমে আমরা একজন সেলস পারসনের ইয়ার্স অফ এক্সপেরিয়েন্সের উপর ভিত্তিতে সম্ভাব্য মান্থলি সেলস অ্যামাউন্ট প্রেডিক্ট করতে পারি। উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তির ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স 5 বছর হয় তাহলে তার মান্থলি সেলস অ্যামাউন্ট হবে জাস্ট এই ইকুয়েশনের মধ্যে আমরা 5 দিয়ে গুণ করে দিব, অর্থাৎ এই অ্যামাউন্টটি। ঠিক একইভাবে আমরা বলতে পারি যদি কোনো ব্যক্তির এক্সপেরিয়েন্স না থাকে অর্থাৎ ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স 0 হয় তাহলে তার সম্ভাব্য মান্থলি সেলস অ্যামাউন্ট হবে জাস্ট এই ইয়ার্স অফ এক্সপেরিয়েন্সের জায়গায় 0 বসিয়ে দিব, তাহলে আমাদের যে কনস্ট্যান্ট ভ্যালুটি ছিল সেটি হয়ে যাবে। এখান থেকে আমরা এই কনস্ট্যান্টের ব্যাখ্যাটা দিতে পারি যে এক্সপেরিয়েন্স না থাকলেও ওই ব্যক্তি কিছু সেল তো করবেই, যা 440 টাকা 98 পয়সা, আর এটাই হলো কনস্ট্যান্ট ভ্যালু। ধন্যবাদ সবাইকে।